জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে সাবেক সেনা কর্মকর্তার দাবি। জাতীয় প্রেস ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কয়েকজন সেনা কর্মকর্তা জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা। এছাড়া প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীকেও পিলখানা হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়েছে। প্রিয় দর্শক, এই পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে কে কে দায়ী ছিলেন তাদের বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে, আপনাদের সামনে উপস্থাপন করছি, সঙ্গেই থাকুন। এবারে জানাবো উত্তপ্ত মণিপুরে এবার রকেট হামলার পর সব স্কুল বন্ধ ঘোষণা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর যেন শান্তই হচ্ছে না। এবার সেখানে বিদ্রোহীদের রকেট হামলা এক বেসামরিক নাগরিক নিহত এবং 6 জন আহত হয়েছেন। ওই হামলার পর শনিবার থেকে রাজ্যের স্কুলগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। খবর এপির। জানাবো শাহজাহান খানের ছত্রছায়ায় 12,000 কোটি টাকার চাঁদাবাজি মাস্তান বাহিনীর। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 থেকে 2020 সাল পর্যন্ত পরিবহন সেক্টরে 12,000 কোটি টাকা চাঁদাবাজি করেছে বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ সড়ক পরিবহন ও ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ও তার লোকজনের বিরুদ্ধে। জানিয়ে দেব রূপগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোস্টার লাগানোকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। এদিকে দুর্গাপূজা নিরাপত্তায় স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদ, মন্দির, মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু, ক্রিমিনাল। প্রচলিত আইনে তাদের বিচার করা হবে। এছাড়া দুর্গাপূজা নিরাপত্তায় স্থানীয় জনসাধারণের পাশাপাশি মাদ্রাসা ছাত্রদেরও সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে। এবং সর্বশেষ জানাবো গাজায় পোলিও টিকা কর্মসূচির মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত 13। গাজায় শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি স্কুল এবং একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 13 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 15 জন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সংবাদ সম্মেলনে সাবেক সেনা কর্মকর্তা পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা। পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রতিবেদনের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা একথা বলেছেন। সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকীকেও পিলখানা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে উপস্থাপন করা হয়। সাবেক সেনা কর্মকর্তারা বলেন, সেনাবাহিনীর আরও অনেক কর্মকর্তাও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, যাদের পরে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করা হয়। সংবাদ সম্মেলনে সেনা তদন্ত কমিটির অন্যতম সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মতিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মেজর আব্দুল মতিন বলেন, শুধু অপারেশন ডাল ভাতের জন্য বা রেশন বৃদ্ধির জন্য এই হত্যাকাণ্ড ঘটেনি। এটি একটি দীর্ঘদিনের পরিকল্পনা, যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্য ছিল। এই পরিকল্পনায় যুক্ত ছিল বেশ কিছু বিশ্বাসঘাতক, ছিল অপর একটি দেশের চক্রান্ত। এই হত্যাযজ্ঞের রেশ ধরেই এসেছে 5ই মে শাপলা চত্বরের গণহত্যা, ভোটারবিহীন নির্বাচন, শিক্ষা ও বিচার ব্যবস্থা ধ্বংস, দুর্নীতির মহোৎসব, গুম খুনের অবাধ রাজত্ব। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেকে চাকুরি হারিয়েছেন, অনেকে পদোন্নতি বঞ্চিত হয়েছেন। সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাযজ্ঞের বিচার না করা হলে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতা সার্থক হবে না। বিডিআর হত্যাকাণ্ডের আগে 13ই ফেব্রুয়ারি রাত 9টায় রাজধানীর বনানীতে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের বাসায় বিডিআরের ডিএডি হাবিব, ডিএডি জলিল, ল্যান্স নায়ক রেজাউল, হাবিলদার মনির, সিপাহী সেলিম, কাজল, শাহাবুদ্দিন, একরাম, আয়ুব, মঈন, রুবেল, মাসুদ, শাহাদাত এবং জাকির বৈঠক করেন। এর আগে ও পরে বিডিআর সদস্যরা বেশ কয়েকটি বৈঠক করেন। সুবেদার গোফরান মল্লিক নবীন সৈনিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন। 2008 সালের 17 থেকে 18 ডিসেম্বর ব্যারিস্টার ফজলে নূর তাপসের বাসাতেও হাবিলদার মনির, সিপাহী সাহাব, সিপাহী মনির বৈঠক করেন।
নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিডিআর দরবার সংলগ্ন মাঠে সিপাহি কাজল, সেলিম, মঈন, রেজা এবং বেসামরিক ব্যক্তি জাকির সহ বেশ কয়েকজন বৈঠক করেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মতিন আরও জানান, এ সময় সেনা তদন্ত কমিটি নানা রকম বাধার মুখে পড়ে এবং সংশ্লিষ্ট অনেক সংস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় কথা বলতে সহযোগিতা করা থেকে বিরত থাকেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সে সময় ৮০০-এর অধিক সেনা কর্মকর্তাকে তাদের প্রাপ্য না দিয়ে চাকুরি থেকে বরখাস্ত করা হয়। এখনও চাকুরির বয়স থাকলে চাকুরিতে তাদের পুনর্বহালের দাবি করেন তারা। সাবেক সেনা কর্মকর্তারা বলেন, সরকার তখন প্রহসনমূলক বিচারের মাধ্যমে বিডিআর সদস্যদের সাজা দেয়। উত্তপ্ত মণিপুরে এবার রকেট হামলার পর সব স্কুল বন্ধ ঘোষণা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর যেন শান্তই হচ্ছে না। এবার সেখানে বিদ্রোহীদের রকেট হামলায় এক বেসামরিক নাগরিক নিহত, ৬ জন আহত হয়েছেন। এ হামলার পর শনিবার রাজ্যের স্কুলগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। খবর এপির। ২০২৩ সালের মে মাস থেকে জাতিগত সহিংসতায় রণক্ষেত্র হয়ে আছে মণিপুর। মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল, তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি কখনোই। ইম্ফল উপত্যকায় সংখ্যাগরিষ্ঠ হল মেইতেই জাতিগোষ্ঠী। তারা সম্প্রতি দাবি তুলেছিল তাদের তফসিলি উপজাতির স্বীকৃতি দিতে হবে, কিন্তু এই দাবির বিরোধিতা করে স্থানীয় কুকি, জো আদিবাসীরা। এনে দুপক্ষের মধ্যে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। তফসিলি উপজাতি ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জমি এবং জরিপ নিয়েও উত্তাপ ছড়িয়েছিল মণিপুরে। এই সহিংসতায় পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। স্থানীয় সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শনিবার রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে। একদিন আগে একটি বিদ্রোহী গোষ্ঠী রাজ্যের বিষ্ণুপুর এলাকায় রকেট ছুড়েছে। স্থানীয় পুলিশ এ ঘটনায় কুকি সন্ত্রাসীদের দায়ী করেছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনায় ৭৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও ৬ জন আহত হয়েছেন। শাহজাহান খানের ছত্রছায়ায় ১২,০০০ কোটি টাকা চাঁদাবাজি মাস্তান বাহিনীর। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত পরিবহন সেক্টরে ১২,০০০ কোটি টাকা চাঁদাবাজি করেছেন বলে অভিযোগ উঠেছে বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন সভাপতি শাহজাহান খান এবং তার লোকজনের বিরুদ্ধে। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকদের ছত্রছায়ায় গত ৪ বছরে ৬,০০০ কোটি টাকারও বেশি চাঁদাবাজি হয়েছে। সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতাও দেওয়া হয়েছে। অভিযোগ আছে, সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। ফেডারেশনের অন্তর্ভুক্ত ২৪৯ শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়। এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে। ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অপর প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন। তার ছিল মাস্তান বাহিনী। এ বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা। বিগত সময় বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল। এর নেপথ্যেও ছিলেন এই শাহজাহান খান। সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নে অন্যতম বাধাও ছিলেন তিনি। শাহজাহান খান এবং তার সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে পরিবহনে চাঁদাবাজির স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন। চাঁদাবাজির আয়ে পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের নামে তারা বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পদ করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন, অনতিবিলম্বে তদন্ত করে এসব অবৈধ সম্পত্তি জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হোক। রূপগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোস্টার লাগানোকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল, যুবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন নেতাকর্মীর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়। শুক্রবার রাতে উপজেলার কয়েতপাড়া ইউনিয়নের ইসাখালী এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের লোকজন উপজেলা যুবদলের সদস্য সচিব বাবুলের লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেন। পরে উপজেলা যুবদলের সদস্য সচিব বাবুলের নেতৃত্বে একটি দল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের একটি বাইকে আগুন দেয় এবং তার মালিকানাধীন একটি প্রাইভেট কারে ভাঙচুর চালায়। পরে যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীরা তার বাসায় থাকা স্বর্ণালংকার, মালামাল লুট করে নিয়ে যায়। রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বলেন, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় পোস্টার লাগাই। শুক্রবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ লোকজন ইসাখালী এলাকায় বাজারে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেন। এর প্রতিবাদ জানালে তারা আমাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুর ও লুটপাট চালায়। তিনি বলেন, তারা আমার বাড়িতে থাকা স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে গেছে। মালামাল ভাঙচুর করে ক্ষতি সাধন করেছে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় পোলিও টিকা কর্মসূচির মধ্যে ইসরায়েলি হামলা, নিহত ১৩।
গাজায় পোলিও টিকা কর্মসূচির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজায় শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি স্কুল এবং একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। স্থানীয় সময় শনিবার সকালে হামলা চালানো হয় বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৮ জন উত্তর গাজার জাবালিয়ায় হালিমা আল সাদিয়া স্কুলের শরণার্থী তাঁবুতে ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলেছে, তারা হামাস কমান্ডো এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের ভেতরে কাজ করা সন্ত্রাসীদের উপর একটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। একটি কম্পাউন্ডের ভেতরে এমবেড করা হয়েছে। এটি গাজায় হালিমা আল সাদিয়া স্কুল হিসেবে কাজ করেছিল। এদিকে আরও একটি পৃথক ঘটনায় গাজা নুসরাত ক্যাম্পে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।